বাংলাদেশের মধ্যে একটা ধারণা আছে, ধরেন আপনি ড্রাইভিং শিখবেন, আপনাকে একটা নষ্ট গাড়ি দিয়ে ড্রাইভিংটা শিখতে দেওয়া হয়, মানে যাতে মানে মানে একটা ড্রাইভিং শিখে মানে ইটস রিস্কি ব্যাপার, মানে কিন্তু আপনাকে একটা নষ্ট গাড়ি দিয়ে যে ও এটা ভাঙুক চড়ুক। তো এখন যদি ব্যাপার হয় যে না নষ্ট গাড়ি দিয়ে বিমানের প্রশিক্ষণ নিবে, তাহলে তো মানুষজন মারাই যাবে। এবং 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় এই মানে 125টির মতো বিভিন্ন ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। এই ঘটনাগুলো কেন ঘটে? এই ঘটনাগুলো মেনটেন্সের কারণে। এখানে জবাবদিহিতার অভাব রয়েছে। সেটা হচ্ছে আমাদের যে পুরাতন এয়ারপোর্টটা আমরা বলি, এই পুরাতন এয়ারপোর্টটা ঢাকার একদম মাঝখানে। এই পুরাতন এয়ারপোর্টের মধ্যে এবং দেখুন নেভি হেডকোয়ার্টার, একটা দেশের নেভি হেডকোয়ার্টার হলো কি রাজধানীর একদম মাঝখানে। মানে মানে খুবই আশ্চর্য। আমাদের এখানে পারমাণবিক শক্তি কমিশনের অফিস হলো আপনার মানে ঢাকা ইউনিভার্সিটির মানে ভিতরে। মানে আপনি আমাদের এখানে আপনি যদি বিভিন্ন আশ্চর্য জিনিস আপনি দেখবেন ঢাকার মধ্যেই সবকিছু মৎস্য ভবন ঢাকার মধ্যে। মানে যে জিনিসটা হওয়ার কথা আপনার হয়তো কি কক্সবাজারে পদ্মার পাড়ে কিংবা মেঘনার পাড়ে, যেখানে মানে এখানে আমাদের ডিসেন্ট্রালাইজেশনটা হয় নেই। এবং দেখুন পুরাতন যে এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টটা কিন্তু এখনও সেটা কিন্তু ধরে রেখেছে এবং সেখানেই কিন্তু বিভিন্ন ধরনের প্রাইমারি ট্রেনিংগুলো কিন্তু এখানেই হয়। মানে স্টিল মানে হ্যাঁ, নেভির হেডকোয়ার্টার, এয়ারফোর্সের হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্টের সকল কিছুর হেডকোয়ার্টার আপনার কেন ঢাকার রাজধানীর মাঝখানে রাখতে হবে? ওয়াশিংটন ডিসির উপর দিয়ে কিন্তু প্রেসিডেন্টের বিমান ছাড়া কিন্তু ওই ধরনের কোনো বিমান কিন্তু হ্যাঁ ওড়ে না। এবং ওদের যে মেইন সিটির মধ্যে মানে একবার একটা বিমান প্লেন ক্র্যাশ করার পরে একটার সাথে লেগে যাওয়ার পরে কিন্তু তারা ওটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আপনি এবং দেখুন আমাদের এয়ারপোর্টের যে টার্মিনাল 3 যেটা বলা হচ্ছে আধুনিকায়ন করে, এটাও আপনার আছেন ঢাকার মাঝখানে। আপনি এয়ারপোর্টটা তো আপনি পদ্মার পাড়েই করতে পারতেন, আপনি পূর্বাঞ্চলে করতে পারতেন, যেখানে মানুষজন কম। আপনার মানে পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত থাকে, এয়ারপোর্টগুলো হয় শহর থেকে একটু দূরে করে সাধারণত। এতে করে যেটা হয় মানে বিমানগুলো উঠানামা করতে প্রচুর আওয়াজ হয়, শব্দ দূষণ হয় শহরের বাসিন্দাদের, সেজন্য কোনো ধরনের অসুবিধা হয় না। আমাদের এখানে এই ম্যানেজমেন্টটা হয়নি বাংলাদেশে, এটা কবে হবে আল্লাহ জানে। ধরেন আমাদের এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেভাবে গ্রো করেছে, এই ইন্ডাস্ট্রিতে গ্রো করেছে সম্পূর্ণ প্রাইভেটাইজেশনের মাধ্যমে। এখানে কিন্তু সরকারের অনেক বেশি হস্তক্ষেপ কিন্তু নেই। বাংলাদেশের টোটাল ইকোনমির মানে বলা হয় 60% হলো কি ইনফর্মাল ইকোনমি। এবং এই যে টোটাল ইকোনমির বড় একটা অংশ ইনফর্মাল ইকোনমি, এর কারণে কিন্তু এই জিনিসটা হয়। দেখুন আপনি এখানে হাজারীবাগ থেকে ট্রেনারি ইন্ডাস্ট্রিটা আপনি সাভার নিয়ে গেছেন, কিন্তু সাভারে আপনি ইটিপিটা ঠিকঠাক মতো করেনি। ইটিপিটা ঠিকঠাক মতো না করাতে ওইখানেও কিন্তু তারা কাজ করতে পারতেছে না। এবং ওইখানে যাতায়াত ব্যবস্থা, ওইখানে এক ধরনের মানে হাজারীবাগে যে ধরনের ওদের একটা কারখানাগুলোর সাথে এক ধরনের ব্যবসায়ীদের একটা সম্পর্ক ছিল, পরিবেশ ছিল, যাতায়াত ব্যবস্থা ছিল, ওইখানে কিন্তু সাভারে কোনো কিছুই করা হয়নি। ওইখানে যা হয়েছে কারখানার বাইরে আশপাশের যে এলাকা, হেমায়তপুর যে এলাকাটা ডেভেলপ হয়েছে, এটা কিন্তু ব্যক্তি উদ্যোগেই হয়েছে। তো আমাদের এখানে মেইন প্রবলেমটা হলো এখানে সরকার এবং প্রশাসনের দিক থেকে আমাদের এখানে ইন্টিগ্রেটেড যে প্ল্যান, এখানে মিশন ভিশন দেওয়া এবং 50 বছর 100 বছর মেয়াদি যে প্ল্যান নেওয়া, এই প্ল্যানটা আমাদের এখানে কেউ নেয় না। যে জন্য এখানে দুদিন পর পর একটা প্রবলেম তৈরি হয়, আমরা এরপর আফসোস করি।